হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর অলরেডি তোমরা দেখে ফেলেছই যে আমরা মিসলেনিয়াস সার্ভিসের মেন্স প্রস্তুতির জন্য যে জিএস পেপার বা অন্যান্য বিষয়গুলো আলোচনা করছিলাম, সেখানে আজকের টপিকটাও একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক, যেটা সাম্প্রতিক ভারতবর্ষের সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা সমস্যা, রাজনৈতিক এবং প্রশাসনিক সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম সমস্যা, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আগামী দিনের ডেসক্রিপটিভ পেপারগুলোর জন্য। সেটা কি থামনেল থেকে তোমরা দেখতে পেয়ে গেছো, সেটা হচ্ছে মণিপুর সংঘাত, রাদার মণিপুর এথনিক ভায়োলেন্স। সেটা কি, কিভাবে, কি অতীত গল্পটা কি, সাম্প্রতিক ঘটনাটা কি, তার জিওগ্রাফিক্যাল কারণ কি, জিওপলিটিক্যাল এসেন্স কি আছে, নৃতাত্ত্বিকত কি ভূমিকা রয়েছে সেখানে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব এর মধ্যে কি পড়ছে, এবং ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিংয়ের ফরম্যাট কি হওয়া উচিত, সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা আজকের ক্লাসে করব। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের মণিপুর সংঘাতের গল্প। তোমরা ইদানিংকালে খবরে, ইন্টারনেটে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মণিপুর সংঘাতের গল্প প্রায়শই দেখেছ। মণিপুর সংঘাত ভারতবর্ষের পূর্বাঞ্চল, পূর্ব দিককার রাজ্যগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর, এবং সেই মণিপুরের জাতিগত সংঘাত কি গল্প দাঁড়াচ্ছে, সেটা কেন এতটা ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কিন্তু আজকের টপিক। তোমরা যদি সাম্প্রতিককালে খবরের কাগজগুলো দেখো কিংবা গুগলে জাস্ট উইকিপিডিয়া সার্চ করে নাও, তাহলেও বেশ কিছু তথ্য তোমরা দেখতে পাবে। সেখানে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা কি পাচ্ছি এটাই যে খুব সাম্প্রতিককালে মণিপুর হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস হয়েছে, এবং সেই মণিপুর হাইকোর্ট বলছে মণিপুরের রাজ্য সরকারকে যে তারা যেন সেখানকার একটি সম্প্রদায়, মেইতি সম্প্রদায়, তাদেরকে তফসিলি উপজাতি বা এসটি মর্যাদাভুক্ত করে। এবং যখনই এইটা অর্ডার পাস হয়েছে, সঙ্গে সঙ্গে মণিপুর আবার একটা উত্তপ্ত অবস্থায় পরিণত হয়েছে। এই যে সুপারিশটা, যেটা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে যে এদের এসটি মর্যাদা দেয়া হোক, এই দাবিটা কিন্তু আজকের সমস্যা নয়, 1 দশকের পুরনো সুপারিশ এটা। 1 দশক ধরেই কিন্তু মেইতি জনজাতির লোকজন তারা দাবি করে আসছে, বা বহুকাল ধরে দাবি দাওয়া করে আসছে, তাদেরকে যেন এসটি মর্যাদাভুক্ত করা হয়। তো এখানে কি সমস্যা হলো যে দুমদারাক্কা কতগুলো ঘটনা পরপর দেখতে পাচ্ছি, যেখানে রিজার্ভেশন নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, যেখানে এসটি স্ট্যাটাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, এমনই মারপিট, দাঙ্গা, উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে যে সেখানে শুট অ্যাট সাইট আদেশও কিন্তু বাস্তবে দেখা দিচ্ছে। কি এমন সমস্যা হচ্ছে? পার্টিকুলারলি 2023 সাল, অর্থাৎ এটা 2024 সালের নভেম্বর মাস, 2023 সালের 3রা মে যদি আমরা ফিরে যাই, তাহলে ভারতবর্ষের এই উত্তর পূর্বাঞ্চল যে রাজ্য মণিপুর, সেখানে পার্টিকুলার ইম্ফল উপত্যকা, সেই ইম্ফল উপত্যকায় বসবাসকারী এই মেইতি জনজাতি এবং এই মণিপুরের পাহাড়ি অঞ্চলের যারা অন্য একটা ট্রাইবাল গ্রুপ, তাদের নাম হচ্ছে কুকি, বা অনেক সময় বলা হয় কুকি জো, এদের মধ্যে এক দ্বন্দ্ব দেখা দিচ্ছে। কেন, কি গল্পগুলো হচ্ছে স্যার? এতটাই বীভৎস ঝামেলা শুরু হয়ে গেছে। তোমরা খবরের কাগজ যদি দেখো তাহলে দেখতে পাবে যে পার্টিকুলার 15ই সেপ্টেম্বর এখনো পর্যন্ত সরকারি হিসাব নিকাশ অনুযায়ী, সরকারি রেকর্ড অনুযায়ী জানা যাচ্ছে যে এই সংঘাতের ফলে 200+ জন মানুষ মারা যাচ্ছে এই ঝামেলাতে, এই সংঘাতে, এবং 1108 জন মতো মানুষ আহত হয়েছেন, এবং 32 জনের নিখোঁজ হয়ে গেছেন, 32 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন মন্দির এবং গির্জাতে প্রায় 4786টা মতো বাসস্থান এবং 386টা মতো ধর্মীয় স্থান ধ্বংস করা হয়েছে। এছাড়াও 70,000 জনের বেশি লোককে তারা বাড়ি ছাড়া হয়েছে, বাস্তু ছাড়া হয়েছে। কেন এত দামালপনা অবস্থা? কি এই সমস্যা হয়েছে? যদি তার খবরগুলো আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো মেইতি জনজাতির লোকজন অভিযোগ করছে যখন এই সমস্যাগুলো বাড়ছিল, তখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনের দিক থেকে শান্তি বার্তা আনানোর জন্য
পুলিশি ব্যবস্থা করা হচ্ছে, কি আর্মি ডিপ্লয় করা হয়েছিল। তো সেই সময় তো মেইতি জনজাতির লোকজন বলছে, তার অভিযোগ তুলছে যে আসাম রাইফেলস তারা শান্তিবার্তার নাম করে কুকি জনজাতির হয়ে কাজ করছে। তো তারা দেখো স্লোগান তুলছে, গো ব্যাক আসাম রাইফেলস, ঠিক আছে, গো ব্যাক আসাম রাইফেলস। ইভেন এমনটাও তারা স্লোগান তুলে রাখছে, তোমরা যদি ভালো করে ছবিগুলোকে দেখো, যে আসাম রাইফেলস রা, কুকি রাইফেল রা, ঠিক আছে, মানে আসাম রাইফেলকে কুকি রাইফেলের সঙ্গে তুলনা করে দিচ্ছে, যেন আসাম রাইফেল কোনো ইন্ডিভিজুয়াল কোনো সংস্থা নয়, কুকিদের হয়ে কাজ করছে বলে। অন্যদিকে প্যারালালি যদি আরেকটা খবর দেখা যায়, তাহলে দেখতে পাবো কুকিরাও সেম অভিযোগ করছে। কাদের কাছে? বলছে মেইতিদের হয়ে রাজ্য সরকার, অর্থাৎ মণিপুর রাজ্য সরকার, তারা আবার কুকিদের ওপর অত্যাচার করছে, ঝামেলা করছে। তো তারা বলছে মণিপুরে প্রোটেক্ট করা দরকার, সেভ মণিপুর, ঠিক আছে, সেফ মণিপুর ইন্টিগ্রিটি তারা দাবি দেওয়া করছে। অর্থাৎ তাদের রাজ্য সরকারের ওপর এবং পুলিশের ওপর তাদের ক্ষোভ রয়েছে। এই খবরগুলো আমরা সাম্প্রতিককালে বারবার করে দেখতে পাচ্ছি, উত্তাল মণিপুর বারবার করে দেখতে পাচ্ছি। এই গল্পগুলোকে যদি একটু ভালো করে অ্যানালিসিস করতে হয় স্যার, তাহলে তার পুরো কাটছাট করতে হবে, তার পুরোপুরি একদম ভেতর থেকে সমস্ত তথ্যগুলো বার করতে হবে। সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, নৃতত্ত্ব হোক, সমস্ত দিক, অর্থনীতি হোক, সমস্ত দিক দেখতে হবে। প্রথম আমরা যদি শুরু করি যে মণিপুর রাজ্যটা, সেখানে দেখা যাবে প্রায় 33খানা মতো ট্রাইবাল গ্রুপ রয়েছে। সেখানে 33খানা মতো ট্রাইবস রয়েছে। যারা যারা অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, প্রায় 1000-এর ওপর ছেলে মেয়ে তোমরা ডেসক্রিপটিভ ক্লাস করছো, সেখানে তোমাদেরকে তো নোট দিয়ে দেওয়াই হচ্ছে 33খানা ট্রাইবাল গ্রুপ কোনগুলো ইম্পর্টেন্ট। সবচেয়ে যে ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ মণিপুরের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1-এ মেইতি, 2-তে কুকি এবং 3-এ নাগা। এই মেইতি গ্রুপ আর কুকি গ্রুপের মধ্যে কিন্তু মেইন ঝামেলা চলছে। মেইতি গ্রুপ আর কুকি গ্রুপের মধ্যে মেইন ঝামেলা চলছে স্যার। মেইতি লোকজন এসটি হওয়ার জন্য দাবি তুলছে। তাহলে বর্তমানে তারা কি? তারা বর্তমানে এসসি এবং ওবিসি মানে সম্প্রদায়ভুক্ত। এদিকে কুকি আর নাগা এই গ্রুপটা, তারা মূলত এসটি রাদার হিল ট্রাইব ভুক্ত, লিস্টে রয়েছে, স্কেডিউলে রয়েছে। এবং যদি আরেকটু ডেপথে ঢোকা যায়, তাহলে দেখবে মেইতি জনজাতির লোকজন মূলত হিন্দু বৈষ্ণব ধর্মের বেশি সংখ্যাই রয়েছে এবং তারপর কিছু সংখ্যক মুসলিম রয়েছে। অন্যদিকে কুকি এবং নাগা ট্রাইবাল গ্রুপরা মূলত খ্রিস্টান ধর্মের হয়ে থাকে। অন্যদিকে পুরো মণিপুরের যদি জনসংখ্যাকে হিসাব নিকাশ করা যায়, লাস্ট যে আদমশুমারি যাচ্ছে, তাতে দেখা যাবে যে পার্টিকুলার মেইতি জনজাতির লোকজন 51%, এবং তারা বসবাস করছে কিন্তু পার্টিকুলার একটা জায়গা মণিপুরের, সেটা হচ্ছে ইম্ফল উপত্যকা বা ইম্ফল ভ্যালিতে, যেটা সম্পূর্ণ মণিপুরের পুরো যদি এরিয়া দেখা যায়, তাহলে তার 10% এরিয়া, মানে অল্প একটু জায়গাতে ম্যাক্সিমাম জনসংখ্যার লোক বসবাস করছে মেইতি সম্প্রদায়ের লোকজন। অর্থাৎ টোটাল মণিপুরি যা লোকজন রয়েছে, তার 100 ভাগের 51 জন হচ্ছে মেইতি গ্রুপ, যারা টোটাল এরিয়া মণিপুরের 100 ভাগের মধ্যে 10 ভাগ এলাকায় থাকে। তাহলে জায়গা কম, জনসংখ্যা তাদের বেশি। অন্যদিকে পাহাড়ি যে অঞ্চল, অর্থাৎ কুকি এবং নাগা গ্রুপে তারা সেখানে থাকছে, এবং এদের জনসংখ্যাটা মোটামুটি 40%-এর কাছাকাছি, 35 থেকে 45%-এর কাছাকাছি। এবং তারা কিন্তু তাদের যে এলাকা, সেটা কিন্তু অনেকটা বিস্তৃত, মণিপুরের প্রায় 90% এলাকা জুড়ে তারা রয়েছে। তার মানে স্যার, ভূগোলের ভাষায় বেশি এলাকা কাদের রয়েছে স্যার? কুকি আর নাগাদের, তাদের জনসংখ্যা কম। অন্যদিকে মেইতিদের জনসংখ্যা বেশি, বা তারা থাকছে কম এলাকা জুড়ে। তার মানে বাসস্থানগত সমস্যা আছে, অর্থনৈতিক সামাজিক সমস্যা রয়েছে স্যার। এটা এখান থেকে এটা ক্লিয়ার। রাজনৈতিক ভূমিকাও তাহলে থাকবে স্যার। কি গল্প? তাহলে ভূগোল স্যার দেখতে হবে। ভূগোলটা যদি আমরা স্যার দেখি, তাহলে দেখতে পাবো পার্টিকুলার ভারতবর্ষের পূর্বাঞ্চলের যে ম্যাপ যদি আমরা ভালো করে দেখে নিই স্যার, তাহলে স্যার এই দিকটা হচ্ছে পূর্ব দিকে মায়ানমার, উত্তর দিকে স্যার নর্থে চায়না,
আর এই দিকে স্যার পশ্চিম দিকে বাংলাদেশ। এটা হচ্ছে আন্তর্জাতিক অবস্থান ভারতবর্ষের নিরিখে। এবং কোন কোন রাজ্য শেয়ার করছে মণিপুরের সঙ্গে যদি খুব ভালো করে দেখো স্যার, তাহলে দেখতে হবে মণিপুর এরকম জায়গাতে রয়েছে। দিকে স্যার রয়েছে আসাম এবং দক্ষিণ পশ্চিম দিকে স্যার রয়েছে মিজোরাম। এখান থেকে খুব দূরে কিন্তু বাংলাদেশ নেই, তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক একটা বর্ডার, তার প্রভাব থাকবে। পার্শ্ববর্তী এলাকাতে ম্যাক্সিমাম জায়গাটাই স্যার পূর্ব দিকে রয়েছে, পূর্ব এবং দক্ষিণ দিক জুড়ে রয়েছে কে? মায়ানমার। তাহলে আন্তর্জাতিক দিক থেকে বড় সড়ো ভূমিকা পালন করছে ভারতবর্ষের জন্য মণিপুর রাজ্য। এই হচ্ছে স্যার প্রপার ডায়াগ্রামটা। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই দিকের যে অঞ্চল দক্ষিণ দিকে, এখানে স্যার বসবাস করে মূলত কুকি জনজাতির লোকজন। কুকি জনজাতির লোকজন। উত্তর দিকে দেখতেই পাচ্ছ একটা রাজ্য রয়েছে, সেটার নাম কি বলেছিলাম? নাগাল্যান্ড। তাহলে উত্তর দিকে কাদের প্রভাব থাকবে স্যার? নাগাদের প্রভাব থাকবে। তো মাঝে এই যে ইম্ফল ভ্যালি রিজিয়ন, সেখানেই তোমার মেইতি সম্প্রদায়ের লোকজন রয়েছে। ঠিক আছে, এবার আমরা আরেকটু ডিটেলে এই ইম্ফল ভ্যালি বা মণিপুরের গল্পটা জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা একটু আগেই বলছিলাম স্যার ওপর দিকে নাগাল্যান্ড রয়েছে, পূর্ব দিকে মায়ানমার সীমা রয়েছে, দক্ষিণ দিকেও তাই মায়ানমার সীমা রয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে স্যার মিজোরাম রয়েছে এবং পশ্চিম দিকে আসাম রয়েছে। এই রকম জায়গাতে তোমার রয়েছে মণিপুর। তো মণিপুর উত্তর দিক থেকে যদি দক্ষিণ দিক পর্যন্ত এর বিস্তৃতি টানি আমরা, তাহলে দেখব এর লেন্থ হচ্ছে 57.92 কিলোমিটার, 57.92 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। আর যদি ইস্ট থেকে ওয়েস্ট আমরা পরিমাপ করি, তাহলে দেখতে পাবো এর লেন্থ হচ্ছে 32.19 কিলোমিটার, 32.19 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। তাহলে খুব দারুণ বড় রাজ্য নয়, ছোট, কিন্তু ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি এর বড়সড় ভূমিকা রয়েছে। স্যার কি? অনেকটা এই যে জায়গাটার আশপাশ চারিদিক দিয়ে স্যার পাহাড়ে ঘেরা, এই জায়গাটার আশপাশ দিয়ে পাহাড়ি অঞ্চল ঘেরা রয়েছে। হয় গামলার আশপাশটা কি হয়? কাঁধটা উঁচু হয়ে থাকে, ভেতর দিকে ডাউন হয়ে থাকে। কড়াই কেমন দেখতে হয়, সসপেন কেমন দেখতে হয়, ঠিক ওরকম শেপের এরকম জায়গাটা। চারিদিকে স্যার হিলি রিজিয়ন, আর মাঝখানটা স্যার কি হয়ে রয়েছে? ডাউন হয়ে রয়েছে, মানে ভ্যালি রিজিয়ন। এই ভ্যালি রিজিয়নটাকে স্যার বলা হয় ইম্ফল। তার মানেই স্যার এই আশপাশে যেহেতু পাহাড়ি রিজিয়ন রয়েছে, যারা পূর্বাঞ্চল হিমালয়ের ডিটেল পড়ো তোমরা যখন হিমালয় সিরিজ পড়তে গিয়ে, আমাদের তো আলাদা আলাদা করে সাবজেক্টের প্লেলিস্ট আছেই, হোয়াট এভার। তো পার্টিকুলার যখন সেটা পড়ো, তাহলে পাহাড়ি রিজিয়ানে মিনারেলসের কি আধিপত্য রয়েছে সেটা তোমরা জানো। মিনারেলস মানেই স্যার হচ্ছে সেখানে অর্থনৈতিক রয়েছে। পাহাড়ি রয়েছে মানে স্যার গাছপালা থাকবে, গাছপালা মানেই স্যার এক ধরনের টাকা পয়সার গল্প আছে। ঠিক আছে, আরও নানা রকম হিল রিজিয়নে অনেক প্রাকৃতিক রিসোর্স থাকে, অর্থনৈতিক রিসোর্স থাকে, তার প্রভাব থাকছে। তো এই যে ডিম্বাকৃতি ওভাল শেপের যে পার্টিকুলার জায়গা, এটা একটা ডাউন ভ্যালি টাইপের দেখতে হয়। এবং এই পার্টিকুলার উপত্যকা ভ্যালি রিজিয়ানটাতে আশপাশ দিয়েই বললাম পাহাড়ি রিজিয়ান। তো পাহাড়ি রিজিয়ান মানেই খাদ বেয়ে স্যার এই পার্টিকুলার জায়গা দিয়ে স্যার কি যাবে? বেশ কিছু নদী যাবে। তো ইম্পর্টেন্ট রিভার সিস্টেম কি কি স্যার আছে? ইম্ফল যে শহর যেটা বলি, সেই নামেই স্যার একটা ইম্ফল নদী আছে। এছাড়াও ইরিল রিভার সিস্টেম আছে, থৌবাল রিভার সিস্টেম আছে, খুগা রিভার সিস্টেম আছে, অ্যান্ড সেকমাই রিভার সিস্টেম আছে। এইগুলো হচ্ছে মেজর রিভার। এছাড়াও কিন্তু অন্যান্য রিভার সিস্টেম আছে। কি কি বললাম? ইম্ফল, ইরিল, থৌবাল, খুগা অ্যান্ড সেকমাই রিভার সিস্টেম। এই পার্টিকুলার এই যে ইম্ফল রিভার সিস্টেম বা এই যে ভ্যালি রিজিয়ান, সেইখানেই কিন্তু প্রাণ কেন্দ্র মণিপুরের ইম্ফল শহরটা অবস্থিত। এবং তুমি যদি ওপর দিকে তাকাও, তাহলে স্যার নাগাল্যান্ডের দিক, তাহলে স্যার এখানে কি থাকবে? নাগা হিল রিজিয়ান আছে, নাগা হিল উত্তরের দিকে আছে। পূর্ব দিকে স্যার মায়ানমার সীমান্ত, আগেই বললাম স্যার পূর্ব দিকে স্যার মায়ানমার সীমান্ত, সেখানে পূর্ব মণিপুর পাহাড় আছে, ইস্ট মণিপুর হিল রয়েছে, ইস্ট মণিপুর হিল রয়েছে এখানটায়। আর দক্ষিণ দিকে কুকি পাহাড়, সাউথের দিকটা স্যার কুকি হিল রিজিয়ান আছে, কুকি হিল রিজিয়ান। আর পশ্চিম দিকে স্যার পশ্চিম মণিপুর হিল,
ওয়েস্ট মণিপুর হিল রয়েছে। তাহলে আরেকবার বলি, উত্তর দিকে নাগা হিল, দক্ষিণ দিকে কুকি হিল, আর ইস্ট আর ওয়েস্টের দিকে মণিপুর হিল রয়েছে। মাঝখানে এই ভ্যালি রিজিয়নটাতে মূলত এই উপত্যকাটাতে তোমার রয়েছে ইম্ফল শহর, যেখানে ইম্পর্টেন্ট বেশ কিছু নদীও রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভ্যালি রিজিয়নটাতে কিন্তু বেশ কিছু লেক রয়েছে, যেমন তোমরা মণিপুরের লোকটাক লেকের নাম শোনো, ঠিক আছে, লোকটাক লেক। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যালি অ্যান্ড জিওপলিটিক্যালি, ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট এই সিরিজের জন্য। আমরা যদি এবার এই অঞ্চলের এথনো ডেমোগ্রাফিক ল্যান্ডস্কেপটাকে পড়াশোনা করার চেষ্টা করি, স্যার এখানে কি কি গ্রুপ আছে, কতজন লোক, কীভাবে কি থাকছে, তার ভূগোলটা কি, তার লোকজন কি, যদি পড়াশোনা করি স্যার একটু আধটু, তাহলে স্যার কী কী জিনিস দেখতে পাবো? দেখতে পাবো স্যার 2-3টে পয়েন্ট। কী কী পয়েন্ট স্যার? মণিপুরের এই ভৌগোলিক যেটা দেখলাম, একটা বৈচিত্র্য রয়েছে স্যার, মণিপুরের ভৌগোলিক বড়সড় বৈচিত্র্য রয়েছে। তো মণিপুরের এই বৈচিত্র্যতে দেখতে পাবো যে সেখানে এই স্ট্র্যাটেজিক একটা অবস্থান হওয়ার জন্য পার্টিকুলারলি মণিপুরে 16খানা জেলা যেমন দেখতে পাচ্ছি, তেমনভাবেই এখানে ভ্যালি রিজিয়ান আর পাহাড়ি রিজিয়ানের একটা কম্বো রয়েছে। ভ্যালি রিজিয়ান আর পাহাড়ি রিজিয়ানের কম্বো রয়েছে। এবং যে ভ্যালি রিজিয়ান সেটাই কিন্তু আমার ইম্ফল ভ্যালি রিজিয়ান যেটা বলছিলাম। এবং এই ইম্ফল ভ্যালি রিজিয়ান যেখানে প্লেন রিজিয়ান, সেখানেই তোমার কিন্তু মেন রাস্তাঘাট সব থাকবে। এবং সেই মেন রাস্তাঘাটের মধ্যে 4টে রাস্তা ওখানেও আছে ইম্পর্টেন্ট, নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট কানেক্ট করছে। এই রাস্তাগুলোকেই বলা হচ্ছে রাজ্যের লাইফ লাইন। সবই কিন্তু অ্যাফেক্টেড জোন এই সংঘর্ষের জন্য। আমরা কিন্তু ছিলাম সংঘর্ষে, সুতরাং সেই খবরটা ভুলতে গেলে মনে রাখতে গেলে মুশকিল হবে। আমরা কিন্তু জিওগ্রাফিক্যাল এখন এসেন্স বোঝার চেষ্টা করছি, এরপর হিস্ট্রিক্যাল এসেন্স বোঝার চেষ্টা করব। তো উপত্যকা অঞ্চলে এই মণিপুরের আয়তন যা এরিয়া উপত্যকা অঞ্চলটা, সেটা হচ্ছে মাত্র 10%, বাদবাকি এরিয়াটা তোমার হচ্ছে 90%। তাহলে স্যার একটু আগেই যেটা তোমাদের বলছিলাম, এই যেটা তোমাদের দেখাচ্ছিলাম, মনে পড়ে তোমাদের একটু আগেই স্যার দেখাচ্ছিলাম, তাহলে পার্টিকুলার মেইতি জনজাতির লোকজন স্যার কোন জায়গায় থাকবে? পার্টিকুলার এই ভ্যালি রিজিয়নে থাকবে, যেটা তোমার হচ্ছে স্যার 10% এরিয়া পুরো ল্যান্ডটার। তাহলে বাদ বাকি যে পুরো ল্যান্ডটা সে কত পার্সেন্ট স্যার? 90%। তাহলে এই 90% এরিয়াতে তোমার রয়েছে কারা? ওপর দিকে নাগা লোকজন, তলার দিকে স্যার কুকি লোকজন। দক্ষিণ দিকে কুকি, ওপর দিকে নাগা। নাগা পাহাড়, কুকি পাহাড় দেখে তুমি বুঝতে পারছো, ট্রাইবালের গ্রুপের নাম দিয়ে পাহাড়ের নাম। আর বাদ বাকি মাঝখান যেটা 10% রয়েছে, সেখানে তোমার মেইতি ট্রাইবাল গ্রুপ রয়েছে, যেটার এরিয়া বড্ড ছোট, ছোট। তাহলে স্যার সেটাও কিন্তু একরকমভাবে সমস্যার জায়গা, বসবাস করার সমস্যার জায়গা। আরেকটু যদি কতগুলো পয়েন্ট দেখি, সেই পয়েন্টটা কিন্তু পলিটিক্যাল ইম্পর্টেন্স বাড়াচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে বললাম মণিপুরের মাঝ বরাবর জায়গা তোমার হচ্ছে ইম্ফল ভ্যালি রিজিয়ান, যেখানে তোমার থাকছে মেইতি ট্রাইবাল গ্রুপ। সেখানে একটু আগেই বললাম যে 50%-এর বেশি লোকজন হচ্ছে মেইতি সম্প্রদায়ভুক্ত, জনসংখ্যাই বেশি এরা। 35 থেকে 40% তোমার হচ্ছে পার্টিকুলারলি এই নাগা এবং কুকি, আর বাদবাকি যে ট্রাইবাল গ্রুপ আছে সেখান থেকে। তো ন্যাচারালি ভোট যখন রাজ্যের বিধানসভার ভোট যখন আসবে, তখন ভোটটা কোথায় পড়বে, কাদের জনসংখ্যার লোকজন দেবে? মেইতি জনসংখ্যার যেহেতু জনসংখ্যাটাই বেশি, তাদের ভোটের সিটের সংখ্যাটা বেশি হবে, সেটা যে পার্টি করুক না কেন। তাহলে বিধানসভা যদি দেখা যায়, বিধানসভায় মানে মণিপুরে 60খানা সিট রয়েছে। এই 60খানা সিটের মধ্যে 40খানা সিট কিন্তু কভার করছে কারা? মেইতি ট্রাইবাল গ্রুপের লোকজন। মেইতি গ্রুপ, এসটি বলতে পারবো না। তারা জনসংখ্যায় যেহেতু 51%, তারা বিধানসভার 60খানার মধ্যে 40খানা আসন তারা ধরে রেখে দিয়েছে। আর বাদ বাকি এই যে 90% এরিয়া জড়িয়ে রয়েছে, যারা নাগা এবং কুকি লোকজন এবং অন্য ট্রাইবাল গ্রুপ, তাদের এই 90% এরিয়া হলেও তারা মাত্র যদি জনসংখ্যায় 35 থেকে 40% এরিয়ায় কভার করতে, মানে জনসংখ্যায় রয়েছে, তারা বাদবাকি 20খানা আসন বিধানসভায় ধরে রেখে দিয়েছে। এটা মজার বিষয়, 2009 সাল থেকে এখনো অবধি যারা মণিপুরের সিএম হচ্ছেন, সরকারে আসছেন, তারা সবাই কিন্তু মেইতি জনজাতি গোষ্ঠীর লোকজন। ক্লিয়ার? তাহলে সেখানে মেইতিদের রাজনৈতিক প্রভাব থাকছেই। এমত অবস্থায় মেইতি লোকজন বলছে আমাদেরকে এসটি তকমা দেয়া হোক, কিন্তু কুকি নাগা এই লোকজন
অপোজ করছে, বিদ্রোহ লাগছে, সংঘাত হচ্ছে এবং সেটা দামামা বাজছে, উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে স্যার এই যে সংঘর্ষ লাগছে, মণিপুরে সংঘাত হচ্ছে, তার মেন রিজনগুলো কি, মেন কারণগুলো কি? আমরা তো জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা বুঝলাম যে স্যার মেন রিজনের মধ্যে একটা কারণ হচ্ছে ভূগোল। কারণ স্যার জায়গাটা বড্ড কম মেইতিদের জন্য, বেশি জায়গাটা কাদের রয়েছে? কুকি জনজাতির জন্য, কুকি নাগাদের জন্য। তাহলে স্যার এখানকার আর আচ্ছা পলিটিক্যাল সমস্যা স্যার আছে, পলিটিক্যাল সমস্যাও স্যার আছে, কারণ তাদের কুকি নাগাদের থেকে বেশি করে লোকজন, তাদের রাজনৈতিক অবস্থান বেশি করে থাকছে না, তারা জনসংখ্যায় কম বলে। তাহলে স্যার আর কি কি আছে, আর কি কি সমস্যা? তাহলে স্যার আমাদেরকে একটু একটু ইতিহাস ফিরিয়ে যেতে হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ভালো করে বুঝতে হবে। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড স্যার কি? স্যার মণিপুর আসলে কোন প্রাচীনকালে মণিপুর নামে পরিচিত ছিল না। তাদের আসল নাম ছিল স্যার জায়গাটার কাংলেইপাক। মণিপুর আসল নাম কি ছিল? কাংলেইপাক। কাংলেইপাক ছিল মণিপুরের পূর্ববর্তী নাম। কাংলেইপাক কি ওয়ার্ড স্যার? এটা মেইতি ভাষার একটা ওয়ার্ড। তার মানে স্যার কাংলেইপাকের সঙ্গে মেইতিদের কানেকশন রয়েছে। তার মানে বোঝাতে হবে মণিপুরের আদি লোকজন কারা স্যার? মেইতি লোকজন। তাহলে মেইতি ভাষায় যখন নাম ছিল কাংলেইপাক, তাহলে কাংলেইপাকটা মেইতিদের তাদের মানেটা কি? মেইতিদের বাসভূমি। তার মানে মেইতিরা হচ্ছে এই মণিপুর বা আগেকার দিনে যার নাম ছিল কাংলেইপাক, তার আদি বাসিন্দা। নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট, থৌবাল, বিষ্ণুপুর, কাকচিং, ইম্ফল পূর্ব আর ইম্ফল পশ্চিমের যে উপত্যকার ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেখানে নিংথৌজা রাজবংশ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, নিংথৌজা রাজবংশ। আচ্ছা প্রসঙ্গে বলে দিই, যারা যারা ক্লাসটা করছো তারা চিন্তা কারণ করো না, কারণ ডেসক্রিপশন বক্সে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, এই নোট তো যাবেই, কমপ্লিট অ্যান্সার রাইটিংও চলে যাবে, দেখে নিতে পারবে। আমি এবং সেখানে খাতা চেকও করবো তোমাদের থেকে, তোমাদের যখন কোশ্চেন আমি হোমওয়ার্ক চাইবো, হোয়াট এভার। নিংথৌজা রাজবংশ, নিংথৌজা রাজবংশ ছিল সেই অঞ্চলের একটা রাজ পরিবার। সেখানকার এই রাজবংশ সেই রাজ্য পরিচালনা করত এবং এই নিংথৌজা রাজবংশটা চালনা করতো কোন জায়গাটা? এই পার্টিকুলার কাংলিপাক অংশটা বা মণিপুর, যেটা ইম্ফল ভ্যালি রিজিয়ন, সেটা তারা তাদের রাজ্য ছিল আর কি। 1700 সাল, 1700 সাল মানে স্যার ভারতবর্ষের নিরিখে এই দিকে তখন চলছে কি? মুঘলদের শেষের দিক, মানে আওরঙ্গজেব বুড়ো হয়ে যাচ্ছেন। 707-এ ঔরঙ্গজেবের পরবর্তীকালের লোকজন আসছে, প্রথম বাহাদুর শাহ, তোমরা পড়ে থাকো। সুতরাং মুঘল জামানার এন্ড হচ্ছে, সঙ্গে সঙ্গে 1600 সাল 1600, এই যে সময়টা এরা, এই সময় কিন্তু বৈদেশিক শক্তিগুলো কিন্তু এন্ট্রি নিচ্ছে ভারতবর্ষের উপকণ্ঠে। ক্লিয়ার? আবার এই সময়তে বার্মা, বার্মার যে তোমরা যদি ইতিহাস পড়ো, তোমরা মডার্ন হিস্ট্রিতে পড়ে থাকো কি ইন্দো বার্মা ওয়ার, অ্যাংলো বার্মা ওয়ার, এসব পড়ো, ইঙ্গো বার্মা ওয়ার। তো এই যদি প্রেক্ষাপটগুলো তুমি দেখো, তাহলে দেখবে এই জায়গায় কিন্তু বার্মারও প্রভাব ছিল, বার্মা বারবার করে ক্যাপচার করছে। স্যার কি গল্পটা? 1700 সময়তে তৎকালীন এই যে নিংথৌজা রাজবংশ, এরা আসলে হিন্দু রাজবংশ ছিল, তারা নামটা পাল্টে এই অঞ্চলের নাম করে দিচ্ছে মণিপুর। তাহলে 1700 সালে গিয়ে নাম পাল্টে হচ্ছে কাংলেইপাক থেকে মণিপুর। কোন রাজবংশের হাত ধরে? নিংথৌজা রাজবংশের হাত ধরে। 1738 সাল থেকে বার্মা বারবার বারবার করে অল্প 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 করে এই মণিপুরকে অ্যাটাক করছে, তাদের কবজা করার জন্য অ্যাটাক করছে, বারবার বারবার করে বার্মা অ্যাটাক করছে এই অঞ্চলকে। ক্লিয়ার? 1819 সাল থেকে 1826 সাল, প্রায় 100 বছর পেরিয়ে যাচ্ছে, টুকটাক টুকটাক ঝামেলা লেগে রয়েছে। বাট 1819 সাল থেকে 1826 সাল, এই সময়কালের মধ্যে এই 7টা বছর মণিপুরের জন্য ছিল স্যার ডিভাস্টেটিং ইয়ার। ঠিক আছে? এই সময়তে বার্মা মণিপুরে বড়সড় আক্রমণ করছে এবং সেই সময় বাধ্য হয়ে মেইতিদের যে রাজবংশ রাজারা, তারা ব্রিটিশদের সাহায্য চেয়ে নিচ্ছে। কারণ 1800 সালে বুঝতেই পারছো ব্রিটিশরা মোটামুটি পাওয়ারফুল জায়গায় চলে আসছে, ব্রিটিশ শক্তি, আধুনিক শক্তি সাহায্য নিচ্ছে মেইতিদের রাজা সেই সময়কালে। 1824 সাল থেকে 26 সাল, এই সময়
পার্টিকুলার বার্মার মানে বার্মাদেরকে বিরুদ্ধে ব্রিটিশরা যুদ্ধ করছে মেইতিদের হয়ে এবং বার্মাদেরকে হারিয়ে দিচ্ছে, এবং তারা এই পার্টিকুলার মণিপুরকে ঘোষণা করে দিচ্ছে, ব্রিটিশ শক্তি ঘোষণা করছে, যেটা প্রিন্সলি স্টেট। তার মানে স্যার একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষের পূর্ব দিকের এই রাজ্য মণিপুর তৎকালীন মুঘল সময়, কারণ তখনও তো পুরোপুরি ব্রিটিশ শক্তি পুরো ভারতকে এন্টায়ারলি ক্যাপচার করে নিতে পারেনি, এবং একটা পার্টে কিছু কিছু অংশে ব্রিটিশরা তাদের আধিপত্য স্থাপত্য বজায় করতে পেরেছিল, যেমন বেঙ্গল গভর্নেন্স, যেমন স্যার বোম্বে প্রভিন্স, যেমন স্যার মাদ্রাস প্রভিন্স, কিছু কিছু জায়গাতে অল্প অল্প করে ব্রিটিশ শক্তি বা রাদার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার শক্তি তারা ক্যাপচার করেছিল। সেই সময় কিন্তু প্রিন্সলি স্টেট তকমা দিচ্ছে ব্রিটিশ শক্তি, তার মানে তখন মুঘলেরা পুরোপুরি তাদের যে শক্তি সামর্থ্য সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো ব্রিটিশ শক্তি বার্মাদের এগেনস্টে গিয়ে যুদ্ধ করছে, মেইতিদেরকে বলছে তোমরা আমার আন্ডারে চলে আসো, তোমাদেরকে আমরা প্রিন্সলি স্টেটের মর্যাদা দিচ্ছি, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ফেলছে ব্রিটিশদের সাথে। কিন্তু ব্রিটিশরা কি স্যার ব্রিটিশ বন্ধুত্ব রাখতে পারবে? ঢুকবে? কেন ঢুকবে স্যার? এই যে বললাম হিল রিজিয়ান মানে স্যার এখানে রিসোর্স রয়েছে, টাকার গন্ধ রয়েছে, স্যার এখানকে লাগানি ভাগানি লাগিয়ে রাখতে হবে, ডিভাইড অ্যান্ড রুল লাগিয়ে রাখতে হবে। সঙ্গে সঙ্গে নৃতত্ত্ববিদদেরকে ডেকে আনা হচ্ছে ব্রিটিশ তরফ থেকে, এবং পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে ব্রিটিশ পক্ষ থেকে যে না স্যার, এই পার্টিকুলার নাগা, কুকি এবং পার্টিকুলার যে মেইতি গ্রুপের লোকজন, আসলে তো এরা আলাদা আলাদা গ্রুপের লোকজন। তো কি করা হচ্ছে এই সময়, উত্তরে নাগা আর অন্যদিকে পূর্ব দিক থেকে বার্মার দিক থেকে যাতে আক্রমণ আর না হতে পারে, এই আক্রমণ যাতে না হয়, তো ব্রিটিশরা কি করছে, কুকি ট্রাইবাল গ্রুপদেরকে মণিপুরের চারপাশের যে পাহাড়ি অঞ্চল, এই যে কুকি হিল বললাম, বা তোমার ইস্ট মণিপুর হিল, ওয়েস্ট মণিপুর হিল, এইসব রিজিয়ানে পাহাড়ের আশপাশ দিয়ে বসেই দিচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আশপাশ দিয়ে যদি কুকি ট্রাইবাল গ্রুপ আর ওপর যদি নাগা ট্রাইবাল গ্রুপ থাকে, তাহলে ইম্ফল এই ভ্যালিটা কি হবে, নিরাপত্তা পেয়ে যাবে, বার্মার অ্যাটাক থেকে রক্ষা পেয়ে যাবে। এটা একটা সেনা স্ট্র্যাটেজি নিচ্ছে যাতে ইম্ফল কোনো রকমভাবে অ্যাটাক না হয়। ব্রিটিশদের এই বুদ্ধি ছিল। নাগাদের মতো কুকিরাও কিন্তু প্রচণ্ড হেড হান্টিং যোদ্ধা ছিল, মানে এরাও বেশ যোদ্ধা করে। তো ইংরেজদের যে এই বুদ্ধি, পার্টিকুলার মেইতিদের যে মহারাজা বা মণিপুরের যে মহারাজা, তারা কি করে এই ট্রাইবাল গ্রুপগুলোর জন্য, নাগা এবং কুকিদের জন্য পাহাড়ের ধারের যে জমিগুলো সেগুলো বরাদ্দ করে দিয়েছিল, যে তোমরা পাহাড়ে থাকো এবং ইম্ফল ভ্যালিকে রক্ষা করো। ক্লিয়ার? প্রতিরক্ষামূলক চাল হিসাবে এটাকে রেখে দিয়েছিল। তো কুকিরা মেয়েদের সাথে যাতে মিশে না যায়, এটার জন্য আবার যাতে জোট না বেঁধে যায়, জোট বাঁধলে তো কি হবে, ইংরেজদের যে স্বার্থগুলো সেটা তো মানে পুষিয়ে যেতে পারে। সেই জন্য ইংরেজরা পরবর্তীকালে নৃতত্ত্ববিদদের সাহায্য নিয়ে তারা কি করলো, বললো ভাই কুকি কুকি, মেইতি মেইতি, এরা এক নয়। তারা কি বললো, তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করলো, এবং পলিসির দ্বারা বলছে কুকিরা হচ্ছে পাহাড়ি ট্রাইবাল গ্রুপ আর মেইতিরা হচ্ছে সাধারণ উপজাতি। এরা এই পার্টিকুলার মেইতি বা কাংলেইপাকের মেন আদি বাসিন্দা। এটা কখনোই এক লোক নয়। ইউনিটি তৈরি হতে দিল না। আর যেখানে স্যার ইউনিটি নেই সেখানেই ভাঙন শুরু হয়। গল্পটা স্যার তাহলে আজকের ভাঙনের গল্প নয়, অনেক দিনকার ভাঙনের গল্প। কাট টু সিনেমার পরের পার্টে চলে আসো। 1947 যখন দেশ ভাগ হচ্ছে, স্বাধীন হচ্ছে, ইন্ডিয়া বলে নবজাতক একটা দেশ তৈরি হচ্ছে, সেই সময়তে মণিপুর একটা ডেমোক্রেটিক স্টেট হিসাবে পরিচিতি পাচ্ছে। তার মানে স্যার বুঝতে হবে যে দেশ স্বাধীন করার জন্য আমাদের সুভাষচন্দ্র বসুরা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তারা মণিপুর হয়ে, কোহিমা হয়ে তারা লড়াই করছেন এবং তারা ভারতের পতাকা তুলছেন, এটা তো আমরা মডার্ন হিস্ট্রিতে পড়ি। কিন্তু মনে রাখতে হবে 1947 দাঁড়িয়ে কিন্তু মণিপুর ভারতবর্ষের মধ্যে অংশ ছিল না। তারা পৃথক একটি ডেমোক্রেটিক রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, সেখানে আলাদা করে তারা সংবিধান আনার চেষ্টা করছে। কবে স্যার? 1947 দাঁড়িয়ে। পরবর্তীকালে তোমরা জানো যে ভারতবর্ষ অঙ্গরাজ্যগুলোকে একজোট করার জন্য চেষ্টা করছিলেন জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেল। এই সমস্ত রকম পন্থার দ্বারা এবং স্ট্র্যাটেজিকের জন্য 1949 সালে মণিপুর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যাকে আমরা বলা হয় ইউনিয়ন টেরিটরি,
সেই অঞ্চল হিসাবে যুক্ত হয়ে যায় ভারতবর্ষের মধ্যে। তাহলে মণিপুর সেই সময় হয়ে গেল একটা ইউনিয়ন টেরিটরি। কবে স্যার হলো এটা? 1949-এ। শেষমেশ যখন বাংলাদেশের একটা ওয়ার চলছে, তোমরা জানো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে যুদ্ধ চলছে 70 সালে 71 সালে, সেই সময়তেই একটা আইন পাস হচ্ছে, নর্থ ইস্টার্ন রিজিয়ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। এবং এই আইনের দ্বারা 21শে জানুয়ারি 1972 সালে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় এরা ইউনিয়ন টেরিটরি থেকে ধীরে ধীরে রাজ্যের মর্যাদা পেয়ে যাচ্ছে, অর্থাৎ রাজ্য তকমা পাচ্ছে, এটা একটা রাজ্য হিসাবে পরিচিতি লাভ করছে। তাহলে স্যার পলিটিক্যালি ইন্ডিয়ার মধ্যে কিভাবে কানেক্ট হলো, তার হিস্ট্রিক্যাল জার্নিটা কি মণিপুরের, সেটা আমরা বুঝে গেলাম। চলে আসো স্যার এবার প্রেজেন্ট সিনারিও, বর্তমান সময় তাহলে কি এমন সমস্যা হলো স্যার যে মারপিট করে মরতে হচ্ছে, চারিদিকে এত অশান্তি হচ্ছে স্যার, কি সমস্যা? বর্তমান সময় যদি আমরা তিনটে গ্রুপকে মূলত দেখি, এক হচ্ছে স্যার নাগা গ্রুপ, দুই হচ্ছে স্যার মেইতি গ্রুপ এবং তিন হচ্ছে কুকি গ্রুপ। কারণ আমরা একটু আগেই ভূগোলের ক্ষেত্রে দেখলাম উত্তরে থাকে নাগা, মাঝখানে স্যার ভ্যালি রিজিয়নে থাকছে কে? মেইতি গ্রুপ, আর দক্ষিণে স্যার কুকি গ্রুপ থাকছে। এই গ্রুপগুলো যদি দেখি আমরা, তাহলে কতগুলো পয়েন্ট পাতার মধ্যে দেখতে পাবো। নাগারাও দীর্ঘদিন ধরে যখন মণিপুর হিলের, এই মণিপুরের ওপর দিকটাই নাগা হিলে থাকছে, নাগারা দীর্ঘদিন ধরে দাবি করছে তাদের একটা স্বাধীন দেশ হোক। স্বাধীন দেশ বলতে স্বাধীন রাজ্য হোক। তারা গ্রেটার নাগাল্যান্ডের জন্য দাবি করছে, তারা আক্রমণ করছে, তারা জোরদার আক্রমণ করছে। এবং এই যে পার্টিকুলার মেইতি গ্রুপকে বলছে ভাই নাগা হিল এই জায়গাটাও নাগাল্যান্ডের মধ্যেই পড়ছে, মণিপুরের মধ্যে পড়ছে না, তারা আর একটু এরিয়া বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, গ্রামের দিকে দেখবে একটু খুঁটিটা এগিয়ে দেয় বর্ষাকালে। ঠিক আছে, এইরকমভাবে নাগারাও বলছে গ্রেটার নাগাল্যান্ড, কারণ আমরা এখানে থাকছি নাগা হিলে, সুতরাং এই জায়গাটা নাগাল্যান্ডের মধ্যে পড়ছে, গ্রেটার নাগাল্যান্ড, এটা আর একটু বড় হবে, গ্রেটার নাগাল্যান্ডের দাবি করছে। এতে ওপর দিক থেকে, উত্তর দিক থেকে কারা চাপ খাচ্ছে স্যার? মেইতি গ্রুপ চাপ খাচ্ছে। অন্যদিকে দক্ষিণের দিকে যারা কুকি ট্রাইবাল গ্রুপ, তারাও বলছে আমাদের একটা আলাদা রাজ্য লাগবে, কুকিদের আলাদা রাজ্য দরকার। তাহলে ওপর দিকে নাগারা বলছে নাগাল্যান্ডের এরিয়া বাড়াবো, তলার দিকে কুকিরা বলছে আমরা আলাদা হব। মাঝখানে স্যার ছোট্ট একটু এরিয়া, 10% এরিয়া মণিপুরের, সেখানে স্যার 51% বেশি লোক থাকছে, জনসংখ্যায় বেশি। এরা এই সংখ্যক লোকজন কি করে স্যার এলাকায় থাকবে? তারা দুই দিক থেকে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। মেইতিদের কন্ডিশনটা হচ্ছে স্যান্ডউইচ কন্ডিশন। তো মেইতিরা এই সময়তেই প্রথমে এসটি সম্প্রদায়ভুক্ত হওয়ার দাবি দাওয়া করেছিল। এটা কিন্তু তারা বলতো যে 1949-এ যখন পুরোপুরি ভারতবর্ষের আন্ডারে আসছে, ইউনিয়ন টেরিটরি হচ্ছে, তার ঠিক আগ দিয়ে কিন্তু যখন প্রিন্সলি স্টেট ছিল ব্রিটিশদের জমানায়, সেই সময় মেইতিরা কিন্তু এসটি সম্প্রদায়ভুক্ত ছিল। কিন্তু যবের থেকে ভারতবর্ষে এন্ট্রি নিয়েছে মণিপুর, তবে থেকে মেইতি লোকজন কিন্তু এসসি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়েছে, এসটি সম্প্রদায়ভুক্ত হতে পারেনি। তাই জন্য তারা বারবার করে বলছে আমরা এসটি হব, এসটি হব, এসটি হব, এসটি হলে ফ্যাসিলিটি পাওয়া যায়। ঠিক আছে, তারা আরও কি দাবি দেওয়া করছে, যেহেতু জনসংখ্যা বেশি তাদের ছড়াতেই হবে, কিছু করার নেই, তো পাহাড়ে তারা জমি জমা কিনতে চাইছে। কিন্তু এই নাগা হিল আর কুকি হিল রিজিয়ানগুলোতে বা পাহাড়ি রিজিয়ানগুলোতে, হিল রিজিয়ানগুলোতে পার্টিকুলার নাগা এবং কুকিদের ফ্যাসিলিটিস হচ্ছে, তারা তো একে এসসি সম্প্রদায়ভুক্ত। উল্টো দিকে তারা পাহাড়ে যেমন থাকতে পারছে, তাহারা আবার সমতল ভূমি অর্থাৎ উপত্যকা অঞ্চলে থাকতে পারবে। কিন্তু মেইতি লোকজন সমতল ছাড়া অন্য জায়গায় জমি যাওয়া কিনতে পারবে না। অনেকটা জম্মু কাশ্মীরের গল্পের মতো, জম্মু কাশ্মীরের লোকজন অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু অন্য জায়গার লোকজন জম্মু কাশ্মীরে গিয়ে জমি জায়গা কিনতে পারতো না। এই যে 370 রদ করা হলো, 35-এর রদ করা হলো, ব্যাপারটা অনেকটা এরকমই ব্যাপার হচ্ছে যে মেইতেরা কিন্তু পাহাড়ি রিজিয়নে গিয়ে জমি জমা কিনতে পারবে না, তারা থাকতে গেলে ওইখানে থাকতে হবে। উল্টো দিকে যারা এলাকা বেশি, 90% এলাকা বেশি কিন্তু জনসংখ্যা কম, ওই নাগা এবং কুকি সম্প্রদায়ের লোকজন তারা সমতল ভূমিতে থাকতে পারবে। ক্লিয়ার? তো তারা বলছে যে ভাই জনসংখ্যা আমাদের বেশি, তোমরা পাহাড়ি রিজিয়নে জমি জায়গা কিনবো। কারা বলছে? মেইতিরা বলছে। মেইতি তারা নাগা এবং কুকিরা জমি জমাকে বসবাস করতে পারে, কিন্তু এই মেইতিরা করতে পারছে না। এটাকে নিয়ে দ্বন্দ্ব হয়, জায়গা ছোট, আমাদের তো লাগবে, জায়গা জমি লাগবে, এসটি তকমা আমাদের লাগবে। দ্বন্দ্ব স্যার এরকম করে আস্তে আস্তে বাড়ছে।
2001 সালের গল্প স্যার, 2001। কি স্যার গল্প হচ্ছে? মেইতি লোকজন তারা প্রথমবারের জন্য বলছে এই সমস্যা মোকাবেলা করতে গেলে একটাই সলিউশন, আমাদের এসটি স্ট্যাটাস দাও। আমরা আগেও ব্রিটিশ আমলে ছিলাম এসটি, আমাদেরকে আবার এসটি স্ট্যাটাস দাও। আমরা শুধুমাত্র এসসি ওবিসি হলে চলবে না, আমাদেরকে স্ট্যাটাস দিতে হবে এসটি স্ট্যাটাস। এসটি স্ট্যাটাস পেলে তাদের কি স্যার লাভ কি? তারা যেই এসটি স্ট্যাটাস পেয়ে যাবে, তাহলে সংরক্ষিত যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, সংরক্ষিত বা রিজার্ভড হিল রিজিয়ন, সেখানে তারা জমি জমা কিনতে পারবে। তাহলে বাস করার যোগ্য যারা জায়গা পেয়ে যাচ্ছে। 2, 3 কি বলছে? রাজ্যের অর্ধেকের বেশি জনসংখ্যা যেহেতু মেইতিদেরই রয়েছে, তাই তারা এই 10% স্থানে বসবাস করে গুতুগুতি করতে যাবে কেন? একটু ফাঁক ফাঁক করে বসবাস করবে, জায়গা যখন জায়গা আছে। এইটার জন্য যখন এই পার্টিকুলার মেইতিরা 2001 সালে দাবি দেওয়া তুলল, সঙ্গে সঙ্গে কুকিরা করে দিল ঝামেলা, পাল্টা আন্দোলন। কুকিরা বলল যে স্যার, তোমরা থাকছো প্লেন রিজিয়ানে, তোমাদের ভূগোল ভালো, তোমাদের অর্থনীতি ভালো, তোমাদের রাজবংশের কাছাকাছি থেকে তোমরা জীবন সুখ সম্প্রদায় পেয়ে গেছো। আমরা থাকি পাহাড়ি জায়গায়, বনে বাদারে থাকি, আমাদের জীবন এমনি কঠিন, আমরা অর্থনৈতিক সুবিধার থেকে পিছিয়ে রয়েছি, শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্যগত সমস্যাগুলো আমাদের সবসময় লেগেই থাকে। তোমরা জনসংখ্যায় এমনিতেও বেশি, তোমরা যদি জনসংখ্যা বেশি হয়ে যাও তার দায়ী আমাদের? নিশ্চয়ই নয়। তাহলে তোমরা যদি এখন পাহাড়ে উঠে চলে আসো এবং তোমরা যদি এসটিও হয়ে যাও, একে তোমার জনসংখ্যা বেশি বলে তোমার রাজ্য বিধানসভায় তোমার সিট বেশি, ঠিক আছে? এবার তুমি যদি এসটিও হয়ে যাও, তো সরকারি চাকরির ক্ষেত্রে এসটিরা বেশি সুযোগ পাবে, তাই তোমরাই আবার সেই জায়গাগুলো সিট অ্যালটমেন্ট করে নেবে। তো সবটা মিলিয়ে শিক্ষার দিক হোক বা আজকে চাকরির দিক হোক, সব দিকেই মেইতিরা রাজত্ব করবে, কুকি নাগারা হারিয়ে যাবে। ওরা যেমন পিছিয়ে শ্রেণী ছিল, পিছিয়েই থাকবে। তাহলে লাভটা কি? কুকিরা পাল্টা আন্দোলন শুরু করে দিল এমত অবস্থায়। কুকিরা বলছে জনসংখ্যা বেশি হওয়ার কারণে মেইতিরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ভুক্ত এবং বিধানসভার 2/3 সিট তো এরা মেইতিদের ভোগে রয়েছে, ঠিক আছে? তো পাহাড়ে গেলে জনসংখ্যাটা কি হবে? আরো বাড়বে। মেইতিদের তপশিলি উপজাতি বা এসটি সংরক্ষণ দেয়া হলে সরকারি চাকরি বা শিক্ষা ক্ষেত্রে মেইতি বাদে অন্যদের কোনো স্থান আর হবে কিনা আদৌ সন্দেহ আছে। মেইতিরা এই ভয়টা পাচ্ছে, যাতে কোনো রকম সুযোগ সুবিধা পাবেই না। তো মেইতিরা পাল্টা বিদ্রোহ করছে, কুকিরা এই দাবি দাওয়া করছে। কুকিদের এটা ঝামেলার মূল কারণ, কুকুদের বিদ্রোহের মেন কারণটা এইটা। কুকিরা এই আন্দোলন করার ফলে চারিদিকে এতটাই ঝামেলা বেড়ে গেল যে তারা সরকারের হয়ে, যেহেতু জনসংখ্যাই বেশি, তাই নিরীক্ষের সংখ্যাটা কার হাতে থাকবে? মেইতিদের সরকার হচ্ছে। তো সরকারের প্রতি তাদের আস্থা যাচ্ছে পুরো বন্ধ হয়ে, সরকারের থেকে তাদের আস্থা উঠে যাচ্ছে। কারণ এই সরকার কাদের সরকার? মেইতিদের সরকার। তো কুকি লোকজন বলছে সরকার আমরা মানি না, আমরা বন্দুক তুলে নেব। এই যে জিওপলিটিক্যাল কারণ বলছিলাম তোমাদের বলছিলাম জিওপলিটিক্যাল এসেন্স রয়েছে এখানে। তোমরা যদি একটু পুরোনো ম্যাপটা দেখে নাও স্যার, পুরোনো ম্যাপটা দেখে নাও, ওপর দিকে স্যার কি রয়েছে? চায়না রয়েছে। এদিকে স্যার কি রয়েছে? মায়ানমার রয়েছে পূর্ব দিকে, দক্ষিণ দিকে। এদিকে স্যার বাংলাদেশ রয়েছে। মূলত চায়না, মায়ানমার, এইদিকে কুকিদের যে পাহাড়ি রিজিয়ান, সেখানে স্যার আফিম চাষ ভালো হয়। এবার আফিম আবার স্যার ইন্ডিয়াতে ব্যান। এইদিকে কুকি ট্রাইবালরা ইনকাম করবে কোত্থেকে? সবটা মিলিয়ে কুকিদের জন্য কিন্তু জীবন ধারণ অবস্থা খুব টাফ হয়ে যাচ্ছে। সমস্যা এখানে কুকিরা বলছে আমরা ভাই অত ঝামেলায় যাব না, আমরা এদের এসটিও তো দেবো না, আমরা আন্দোলন করব এবং আমরা সশস্ত্র বিপ্লব করব। সঙ্গে সঙ্গে তারা অনেক রকম জঙ্গি গোষ্ঠী বানিয়ে ফেলছে। জঙ্গি গোষ্ঠী এতটাই বানিয়ে ফেলছে, এতটাই সমস্যা বেড়ে যাচ্ছে, সবটা মিলিয়ে শেষ পর্যন্ত সরকারকে একটা ভূমিকা নিতে হয়। সরকার, তোমরা জানো যে একটা গ্রুপ আছে, সরকারি গোষ্ঠী আছে, সশস্ত্র বাহিনী আছে, তাকে বলা হয় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আর্মড ফোর্স স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট, আপসা বলা হয়। এই দ্বারা তারা কি করতে পারে? একটা পুলিশ বাহিনী, মানে কেন্দ্রের এবং আর্মিদের প্যারামিলিটারিদের নিয়ে একটা বাহিনী তৈরি করে এবং যেখানে যেখানে অশান্ত পরিবেশ তৈরি হয়, দাঙ্গা মারপিট হ্যান ত্যান লেগে রয়েছে, সেই অশান্ত পরিবেশগুলোকে কন্ট্রোল করার জন্য তারা এই বাহিনীকে পাঠিয়ে দেয়। এবং এই সংস্থাটা বানাবার জন্য, আপসা তৈরি করার জন্য তারা একটা আইন পাশ করে পার্লামেন্টে 1958-এ, যে আইনটা পাশ হয়েছিল। স্যার তাহলে এই আপসাটা কেন ইম্পর্টেন্ট?
আর্মি দিয়ে কেন হচ্ছে না, পুলিশ দিয়ে কেন হচ্ছে না? আফসার কতগুলো স্যার স্পেশাল পাওয়ার আছে। কি বলছে? আইন লঙ্ঘনকারী কোনো ব্যক্তি যদি আইন একবার তুমি লঙ্ঘন করো, তাহলে তোমাকে শুট অ্যাট সাইটও করতে পারে, তোমাকে গুলি করে দিতে পারে, আবার তোমাকে বলপূর্বক অ্যারেস্ট করে নিতে পারে। এছাড়াও ওয়ারেন্ট ছাড়াই কাউকে অ্যারেস্ট যেমন করতে পারে, ওয়ারেন্ট ছাড়াই কারোর বাড়িতে গিয়ে তল্লাশি করতে পারে যে সামাজিক যে অস্থিরতা তুমি ছড়াচ্ছ কি ছড়াচ্ছ না, তার জন্য তোমার অ্যাকশন নেবে। এবং তার জন্য কোনো রকমভাবে কাউকে কৈফিয়ত দিতে হবে না, কোনো কোর্ট মার্শাল নেই। এবং আফসা যখন বলবে ভাই এই জায়গাটা উত্তাল হচ্ছে, সেখানে 5 জনের বেশি কোনো লোক জমায়েত করতে পারবে না। আর কি স্যার সুবিধা রয়েছে? তোমরা জানো এই পার্টিকুলার জম্মু কাশ্মীর বেল্টে বিশাল পরিমাণে সমস্যা হতো, জঙ্গি গোষ্ঠী হতো, টুকরো টাকা লোকজন অশান্তি করে রাখতো। এইগুলো কিন্তু এই বাহিনীগুলোই বারবার করে অভিযান করে করে শান্ত করার চেষ্টা করেছে। ঠিক আছে? তো 1990 সাল থেকে জম্মু কাশ্মীরে এই বাহিনী কিন্তু কার্যকরী হয়, বিভিন্ন রকম অ্যাকশন নেওয়ার জন্য শান্তি ধীরে 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 আসে। বাট আলটিমেট সবকিছু তো আর বাহিনী দিয়ে হয় না, কিছু কিছু সরকারের ভূমিকাও থাকে, আলটিমেটলি আইনি পদক্ষেপ থাকে, যেমন 370 বা 35A এগুলোকে ক্যান্সেল করা হয়েছে, সেরকমভাবেই আরও রকম ভূমিকা থাকে সরকারি দিক থেকে। যাই হোক, যেটা বলছিলাম, অশান্ত পরিবেশ থামানোর জন্য যেমন আফসাকে ব্যবহার করা হচ্ছে, তেমনই সরকার যে বললাম ভূমিকা নেওয়া দরকার, সরকার কতগুলো চেষ্টা করছে। সরকার কি করছে? বলছে পার্টিকুলার এই 2008 সালে যখন ঝামেলাটা বাড়ছে, কুকিরা যখন অস্ত্র তুলে নিচ্ছে এবং প্রায় 25খানা সশস্ত্র কুকি গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, সেই সময় এই গ্রুপগুলোর সঙ্গে সরকার, পার্টিকুলারলি সরকার বলতে ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, মণিপুর সরকার মানে রাজ্য সরকার, এবং পার্টিকুলার কুকি 25টা যে সশস্ত্র কুকি গোষ্ঠী রয়েছে তার একটা গ্রুপ ছিল, তাকে বলা হয় KNO, কুকি ন্যাশনাল অর্গানাইজেশন। KNO বা কুকি ন্যাশনাল অর্গানাইজেশন, এদের সঙ্গে 2008 সাল 22শে আগস্ট এই যুদ্ধ বা আঞ্চলিক যে সমস্যা এগুলোকে রদ করার জন্য তারা এক চুক্তি করে, একটা মিটিং করে, একটা এগ্রিমেন্ট করে। এই মিটিংটার নাম কি স্যার? মিটিংটার নাম হচ্ছে সাসপেনশন অফ অপারেশন এগ্রিমেন্ট। সাসপেনশন অফ অপারেশন এগ্রিমেন্ট বা শর্টে বলা হয় SOO চুক্তি। এই চুক্তির মাধ্যমে বলা হয় যে তোমরা শান্ত হও, তোমাদের দাবি দাওয়াগুলো শোনা হবে, তোমাদের চাপ নেই ভাই, তোমরা অস্ত্র করে আগুন লাগিয়ে মারপিট করে খুন খারাপি করে অশান্ত পরিবেশ তৈরি করো না। বারবার করে বলে 2008 সাল থেকে এই চুক্তি করা হয়েছে, কখনো থামে কখনো থামে না, বারবার করে লেগেই থাকে। কখনো বলে যে তোমরা অস্ত্র ছেড়ে দাও, তোমাদের ফ্যাসিলিটি দেওয়া হবে, এক বছর করে এদের সুযোগ দিয়ে দেওয়াই হচ্ছে। এই রিসেন্টলি 2024 সালে 7ই মার্চ এই চুক্তির একটা মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ যে শেষ হচ্ছে, কবে আবার রিনুয়াল হবে নাকি এই চুক্তিটা বাতিল হয়ে যাবে তার কোনো স্পষ্টতা কিন্তু এখনো সরকারের তরফ থেকে পাওয়া যাচ্ছে না। বাট আবার মণিপুর উত্তাল হয়ে যাচ্ছে এবং তার রেশ 2003 সাল থেকে 23 সালে তো আমরা দেখতেই পেলাম গোটা বছরটা ধরে মণিপুরে, 24 সালেও কিন্তু তার প্রভাব রয়েছে। আমি কিন্তু সেপ্টেম্বরের খবর বলছি, কারণ এই সেপ্টেম্বর অক্টোবরেও কিন্তু রিপোর্ট মানে প্রকাশ হচ্ছে, ঘটনার কিন্তু বহমানতা রয়ে গেছে। এই কারণেই স্যার ডেসক্রিপটিভ পেপারের জন্য মণিপুর ইস্যুটা এতটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো স্যার এখন কি করতে হবে? মেইতি লোকজন বলছে স্যার আমাদের ST বা তপশিলি উপজাতিভুক্ত স্ট্যাটাস দাও। কি করে স্যার পাওয়া যায় স্ট্যাটাসটা? জেনে রাখো, এটা পলিটির যে তোমার প্লেলিস্ট যেটা যদি ঘাটাঘাটি করো, চ্যাপ্টারের পর চ্যাপ্টার দেখো আমরা এগোচ্ছে, তুমি দেখবে কনস্টিটিউশনের চ্যাপ্টারে আছে ন্যাশনাল কমিশন ফর SC ST OBC ওমেন, এরকম বিভিন্ন রকম তকমা আছে। তো কি পদ্ধতিটা কি ইন শর্ট বলে দিই তোমাদের, কারণ যেহেতু ডেসক্রিপটিভ ক্লাস এটা, নির্দিষ্ট কোনো যদি জাতিকে ST সম্প্রদায়ভুক্ত করতেই হয়, তাহলে সেই সম্প্রদায়ভুক্ত লোকজন যে রাজ্য থেকে বিলং করে সেই রাজ্যের রাজ্য সরকার প্রথমে একটা কি পাঠায়, মানে একটা আবেদন জানায়। কাকে আবেদন জানাবে? এই গ্রুপকে ST তকমাভুক্ত করা হোক, সে রাজ্য সরকারের দায়িত্ব সেটা। তো সে রাজ্য সরকার কি করবে? পাঠাবে কাকে চিঠিটা? দুজনকে পাঠাবে। এক, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এখানে একটা আবেদন করবে। আরেকটা হচ্ছে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা ORGI, এই জায়গাটাতে তারা একটা আবেদন করবে। এই জায়গায় আবেদন করার পর এই অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল এরা যদি সম্মতি জানিয়ে দেয়, এরা যদি স্যার আজকে সম্মতি জানিয়ে দেয়, পার্টিকুলার কারা? অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যদি সম্মতি জানায়,
তারপর তারা প্রস্তাবটাকে ফরওয়ার্ড করে দেবে কার কাছে? ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এদের কাছে আবেদন পাঠিয়ে দেবে যে আমরা রাজি আছি, আপনারা দেখুন। যদি এরাও রাজি হয়ে যায় তবে তারা সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, পার্লামেন্টে সেটা উঠবে যে এই দুটো লোক রাজি হয়ে গেছে ভাই, এবার এদেরকে এসটি দফামত দিতে হবে। তো একটা অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়া হবে, অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়া হওয়ার পর সেই পার্টিকুলার গ্রুপ এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে ইনশর্ট প্রক্রিয়া বললাম, ডিটেল পদ্ধতি আরও আছে। পার্টিকুলার এই সময়টা যখন দাবি দাওয়া তুলছে, সেই 1 সাল থেকে দাবি দাওয়া করে আসছে, মূলত 1 দশকের বেশি ধরে 2003 সাল থেকে দাবি দাওয়া করছে। তো যাই হোক, 2006 সাল থেকে 12 সাল এই সময়তে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ইন্টার লাইন পারমিট। অর্থাৎ যারা মেইতি লোকজন তারা বলছে রাজ্য বা অন্যান্য রাজ্য বা দেশ থেকে অবৈধ অনুপ্রবেশের হাত থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। কারণটা কি স্যার? কারণটা হচ্ছে এই যে মণিপুর যদি এটা হয়, মণিপুরে বললামই যে একদম বাইরের এরিয়াটা, সেটা কি এরিয়া বললামই স্যার, সেটা হচ্ছে পাহাড়ি এরিয়া। সেটা স্যার হচ্ছে পাহাড়ি এরিয়া। তাহলে স্যার একদম আউটার লাইনটা স্যার কি? এটা পাহাড়ি রিজিয়ন। আর মাঝের জায়গাটা স্যার কি? এটা ভ্যালি রিজিয়ন। এটা হচ্ছে ভ্যালি রিজিয়ন। তাহলে বাদ বাকি জায়গাটা স্যার কি? পাহাড়ি রিজিয়ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে ভিতর দিকে এখানে কারা থাকছে স্যার? মেইতি লোকজন, যারা জনসংখ্যায় বেশি, 51%-এর বেশি লোক রয়েছে এখানে। আর বাদবাকি এরিয়াটা কিন্তু এই পার্টিকুলার মেইতিদের জিওগ্রাফিক্যালি ল্যান্ডমার্ক কত স্যার? আগেই বলেছি 10% অনলি, এটা এরিয়া। আর পাহাড়ি রিজিয়নের স্যার এরিয়া কত? 90%, কিন্তু সেখানে জনসংখ্যা কত স্যার? মাত্র 35 থেকে 40%। তো মেইতি লোকজন বলছে স্যার আমাদের জায়গা কম, আমরা থাকতে পারছি না। সেখানে আজকে কুকিরা, যারা বার্মার এই মায়ানমারের এই বর্ডার রিজিয়নে রয়েছে, সেখান থেকে প্রায়শই ওই আফিম টাফিম হ্যামদান নিয়ে অনুপ্রবেশ চলে আসছে। এবং বেশ কিছু জায়গায় মায়ানমারের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য, ভুটানে যেমন আছে না কাঁটাতার, সেরকমভাবে দেয়া নেই ভারতবর্ষের সঙ্গে, সেরকমভাবে কিন্তু ফেন্সিং করা নেই এখানে। তো অনুপ্রবেশ খুব সহজেই হয়ে যাচ্ছে। তো মেইতিরা বলছে যে ভারতের অন্যান্য রাজ্য থেকে, যেমন নাগাল্যান্ড, মিজোরাম, এইসব জায়গা থেকে যেমন অনুপ্রবেশ হচ্ছে, অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, তেমনি অন্য দেশ থেকেও হচ্ছে, অর্থাৎ মায়ানমার এইসব জায়গা থেকেও হচ্ছে। এই অবৈধ অনুপ্রবেশ মানে স্যার এটা ইঙ্গিত করে দেবে তোমাকে এনআরসির দিকে। এই অবৈধ অনুপ্রবেশগুলোকে বন্ধ করো, তাহলে মেয়েটিদের যে মূল আন্দোলন সেটা টিকে থাকবে। ওদের তো মেন সমস্যাটা কি? জায়গা, বাসস্থান নিয়ে সমস্যা, সেটা ঠিক হয়ে যাবে এবং এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে যাবে। এটাকে নিয়ে তারা একটা ইন্টার লাইন পারমিট বিলের মাধ্যমে তারা এনআরসির দাবি করছে। এবং তারা জানাচ্ছে 1951 সালে দাবিটা উঠছে, এবং তারা বলছে যে 1951 সালের পরে যারা মণিপুরে এসছে তারা তো আসল মণিপুরের বাসিন্দা নয়, তাহলে তাদের কেন এনআরসি দেওয়া হবে না? এবার তুমি দেখো, কুকি লোকজন এরা কিন্তু বাইরের লোকজন, নাগাল্যান্ডের লোকজন তারা কিন্তু বাইরের লোকজন, নাগাল্যান্ড থেকে তারা আসছে। কুকি লোকজন তারা বাইরের লোকজন। তো কুকিরা বলছে, কুকিরা তো জানে যে তারা বাইরের লোকজন, কুকিরা বলছে, যদিও এর দিনটা কিন্তু অনেক বছর ধরে হয়ে যাচ্ছে, কুকিরা বলছে পাল্টা আন্দোলন করছে, কারণ এনআরসি হয়ে গেলে কুকিদের সমস্যা হবে। তো কুকিরা বিদ্রোহ করছে এবং চাকরি বাকরি যেটুকু পাচ্ছিল মণিপুরে সেটাও নষ্ট হয়ে যাবে, কুকিরা বিদ্রোহ করছে। তো মেইতি গ্রুপরা তারা আন্দোলনের আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলছে মেইতি কমিউনিটিস পারসুইট ফর স্ট্যাটাস। তারা বিভিন্ন রকম ডিমান্ড করার জন্য বা স্ট্যাটাসকে পাওয়ার জন্য নানা রকম তারা কমিটি তৈরি করেছিল। মেইতি লোকজন তারা তপশিলিভুক্ত হওয়ার জন্য একটা কমিটি বানিয়েছিল, তপশিলি উপজাতি ডিমান্ড কমিটি ফর মেইতিস। ঠিক আছে, তারা একটা কমিটি বানাচ্ছে এবং এই পার্টিকুলার মেইতি ট্রাইব ইউনিয়ন তারা বারবার করে মণিপুর হাইকোর্টে পিটিশন জানাচ্ছে, বারবার করে বলছে যে ভাই 1949 সালের আগেই মেইতি লোকজন ছিল এসটি, 1949 সালের পরের থেকে আমাদেরকে এসসি আর ওবিসি করে দেওয়া হচ্ছে, এটা কেন করা হলো? যদি করতো এসটি তাহলে আমরা পাহাড়ে গিয়ে জমি জায়গা কিনতে পারতাম, তার বাসস্থানের সমস্যা থাকতো না, তাছাড়া আমরা ফেসিলিটিস পেতাম। এটা দাবি করছে। তো অনেক দিন ধরে ব্যাপারটা ঝুলেছিল, ঝুলে থাকার পর আরও যে দাবিগুলো করছে এই পার্টিকুলার মেইতি যারা আবেদনকারী লোকজন, তারা বলছে
তাদের পৈতৃক জমি, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, এইগুলো সংরক্ষণের দরকার আছে, এদের একটা স্ট্যাটাস দেওয়ার দরকার আছে। যদি এই স্ট্যাটাসটা পায় তাহলে এই স্ট্যাটাসগুলো তারা অটোমেটিক্যালি পাবে। তো পার্টিকুলার এই যে STDCM বা তপশিলি উপজাতি ডিমান্ড কমিটি ফর মণিপুর অর মেইতিস, এরা বলছে মেইতি সম্প্রদায় কোনো সাংবিধানিক সুরক্ষা ছাড়া সমস্যার শিকার হয়ে যাচ্ছে, এদেরকে রক্ষা করা যাচ্ছে না, কুকি নাগা লোকজন চেপে মেরে দিচ্ছে। তো তারা এই সম্প্রদায়কে রক্ষা করার জন্য বারবার করে বলছে যে আদমশুমারি যেহেতু তাদের কমছে, অর্থাৎ মেয়েদের জনসংখ্যা কিন্তু কমছে। যদি তুমি দেখো 1951 সালের আদমশুমারি দেখো বা সেন্সাস দেখো, আর যদি 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল তুমি দেখবে মেয়েদের জনসংখ্যা কিন্তু বাড়েনি, উল্টে কমেছে। কারণ কি? নাগা কুকিদের প্রভাবের চোটে মেয়েদের জনসংখ্যা কিন্তু কমেছে। 59 ছিল আগে, সেটা কমে এখন 51 এসছে। তাহলে মেয়েদের গ্রুপের জনসংখ্যা কিন্তু কমছে, কাদের প্রভাবের চোটে? নাগা এবং কুকিদের এই টার্মোয়েলের চোটে। তো মেয়েদের লোকজন বলছে ভাই টার্মোয়েল আবার নেবো কেন? এই যে কাংলাই পাক, এটা তো মণিপুর, এটা তো আদি জায়গাটা আমাদের, আদিবাসস্থান আমাদের। তারা দাবি দাওয়া করেই যাচ্ছে সমানতালে। তখন শেষমেশ মণিপুর হাইকোর্ট রিসেন্টলি একটা 2023 সালের 19শে এপ্রিল একটা ভার্ডিক্ট দেয়। ভার্ডিক্ট দিয়ে বলছে যে দেখো 2013 সালে কিন্তু এই ভার্ডিক্টটা প্রথমে হাইকোর্ট বলেছিল যে পার্টিকুলার মণিপুরের রাজ্য সরকার, তুমি কেন্দ্র সরকারের যে দপ্তরগুলো তোমাদের একটু আগে বললাম সেখানে তুমি আবেদন করা শুরু করে দাও, এদের জন্য এসটি গোষ্ঠীভুক্ত করা হয়। ঝুলেছিল, রাজনৈতিক সামাজিক কারণের জন্য চেপে দেওয়া ছিল। কিন্তু 2023 সাল 19শে এপ্রিল হাইকোর্ট, মণিপুর হাইকোর্ট সরাসরি বলে দিচ্ছে, রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে যে তুমি এখনই 4 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ মানে কি? এপ্রিল, 4 সপ্তাহ মানে 1 মাস, এপ্রিল মে মাসের মধ্যে তুমি ব্যবস্থা করো, মেইতি লোকজনকে এসটি তালিকাভুক্ত করো, ঠিক আছে? এবং এই 10 বছরের যে পুরনো সুপারিশ সেটাকে আর ঝুলিয়ে রেখো না, ব্যবস্থা করো। ন্যাশনাল কমিশন ফর এসটি তারা দেখভাল করুক, ঠিক আছে? রেজিস্ট্রার জেনারেল অফিস তারা দেখভাল করুক, করে বিল পাস হলে বিল পাস করে তার দিয়ে দাও, তুমি ঝুলিয়ে রেখো না। যেই এটা বললো, হাইকোর্টের যে অর্ডারটা আসলো, সঙ্গে সঙ্গে রাজ্যের মধ্যে অচলাবস্থা চলে আসলো, কুকিদের বিদ্রোহ শুরু হলো, নাগাদের বিদ্রোহ শুরু হলো, মেইতি লোকজন আবার সেই স্যান্ডউইচ অবস্থায় চলে আসলো। এটা হচ্ছে স্যার এন্টায়ার গল্প, এন্টায়ার গল্প। অন্যান্য ট্রাইবাল গ্রুপরা তারা বারবার করে প্রতিরোধ করা শুরু করে দিচ্ছে, কুকি নাগা বারবার করে তারা বিদ্রোহ করছে। তারা বলছে যে ভাই মেইতি যদি সবই পেয়ে যায় তাহলে পাহাড়েও বাড়ি করে ফেলবে, তারা স্টেটাস পেয়ে গেলে চাকরিতে অগ্রাধিকার পেয়ে যাবে, স্বাস্থ্য পেয়ে যাবে, শিক্ষা পেয়ে যাবে, সমস্ত কিছু সুবিধা ভাগ বসে যাবে, জনসংখ্যা তাদের বেশি, এটা করতে দেওয়া যাবে না। মারপিট দাঙ্গা লেগেই চলছে। তাহলে স্যার এই যে পুরো গল্পটা দেখলাম জিএস পেপারের জন্য স্যার, সেখানে স্যার কি কি পয়েন্ট মাথার মধ্যে রাখতে হবে? চলে আসবে অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে। অ্যান্সার রাইটিং এতক্ষণ ধরে তোমাদের স্যার গল্প বলছিলাম, এবার স্যার আমরা অ্যান্সার রাইটিং এ আসবো। তোমাকে যদি স্যার বলা হয় মণিপুর এথনিক কনফ্লিক্ট, এটা টপিকটার নাম, তোমাকে দিয়ে বললো স্যার রাইট আ নোট। যারা যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব প্লেলিস্টে যাও, অ্যান্সার রাইটিং এর আর্ট, এক একটা কিওয়ার্ড থাকলে রাইট আ নোট বললে কি হবে, ডিসকাস বললে স্যার কি লিখবো আমি, বা অ্যানালিসিস বললে কি লিখবো আমি, কিংবা ক্রিটিক্যালি কমেন্ট বললে কি লিখবো আমি, বা শুধু কমেন্ট বললে কি লিখবো আমি, তার ছাঁচ ওখানে বলে দিয়েছি স্যার। তোমাদের ডিউটি হচ্ছে সেই জায়গাটাকে বুঝে নিতে হবে, ছাঁচে শুধু ফেলতে হবে। শিব ঠাকুর নাকি কার্তিক ঠাকুর, ছাঁচ আমি রেডি করে দিয়েছি, সেখানে শুধু মা মশলা তৈরি করে দিলাম, শুধু ফেলতে হবে স্যার তোমাদেরকে। অ্যান্সার রাইটিং চেক করা দায়িত্ব আমার। তো কি কি পয়েন্ট স্যার রাখবো যখন একটা অ্যান্সার লোক লিখবো? তাহলে স্যার দেখলাম ইতিহাসের জিনিস, হিস্ট্রির জায়গা দেখলাম, ভূগোলের জায়গা দেখলাম, পলিটিক্যাল কারণ দেখলাম, পার্টিকুলার আন্তর্জাতিক অবস্থা দেখছি, তাহলে কি কি পয়েন্ট মাথার মধ্যে রাখবো? সেটা হচ্ছে কুকি নাগা লোকজন স্যার মেইতিদের প্রভাব থাকার জন্য তারা ওখানকার আঞ্চলিক সরকারকে মানছেই না। তাহলে স্যার প্রশাসনিক ভূমিকা নিয়ে একটা প্রশ্ন স্যার উঠেছে, তাহলে সরকার কি করবে না করবে, কিভাবে ওদের শান্ত করবে, সমস্যা আছে স্যার। শুধুমাত্র স্যার ওই আপসা দিয়ে হবে না, পরিকাঠামোগত সমস্যা হচ্ছে, প্রায়শই নানা রকম ভাবে দাঙ্গা মারপিট বাড়ি ভাড়ি পুড়িয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, তো পরিকাঠামোগত ডেভেলপমেন্টও হচ্ছে না।
একেই তো নর্থ ইস্টের জোন, সরকার কোনোরকমভাবে দেখভাল, অনেকটা দূরের জায়গা বলে সেরকমভাবে দেখভাল ডেভেলপমেন্ট হয়ও না, তো পরিকাঠামোগত উন্নয়নটা আরও বেশি করে হচ্ছে না। এদিকে মায়ানমার চায়নার প্রভাব থাকছে, স্যার স্ট্র্যাটেজিক দরকার, ইন্টারন্যাশনাল প্রভাব রয়েছে স্যার। পর্যটনে যেটুকু আয় রায় হতো মণিপুরে ঘুরতে নেওয়ার জন্য, সেখানে ফরেনাররাও ডিস্টার্বে পড়ে যাচ্ছে, তাহলে পর্যটনের সমস্যা হয়ে যাচ্ছে। স্যার অনুপ্রবেশ সমস্যা ভারতের জন্য বড় সমস্যা, শুধুমাত্র এটা মণিপুর ইম্ফলের সমস্যা নয়, অনুপ্রবেশ সমস্যা ভারতবর্ষের যেখানে সবথেকে বেশি জনসংখ্যার দেশ পৃথিবীতে, সেখানে আরেকটা বড় সমস্যা অনুপ্রবেশ সমস্যা। যারা অনুপ্রবেশকারী হবে তাদেরকে কিভাবে রাখবে, তাদের শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সমস্তটা নিয়ে সমস্যা, তাহলে শিক্ষা বিস্তারে সমস্যা থাকবে। এবং যারা ওই জায়গায় থাকছে দীর্ঘদিন ধরে, সবসময় যদি দাঙ্গা মারপিট অশান্তি লেগেই থাকে স্যার, তো তোমার মেন্টাল হেলথের কন্ডিশনটা কি হবে, মানসিক স্বাস্থ্যের কি অবস্থা হবে স্যার। তোমার নোটের মধ্যে স্যার এই পয়েন্টগুলোকে, যে যে তথ্যগুলো দিলাম তার রেফারেন্স দিয়ে দিয়ে কোন কোন জায়গায় কি কি সমস্যা হচ্ছে সেগুলোকে দিয়ে দিয়ে কিন্তু তোমাকে এই পয়েন্টগুলোকে জাস্টিফাই করাতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে এই যে ভূ রাজনৈতিক তাৎপর্য কি, ভূ রাজনৈতিক জিওগ্রাফিক্যালি জিওপলিটিক্যালি তার রেফারেন্সটা কেন ইম্পর্টেন্ট, এটা চীনের প্রভাব কি স্যার আদৌ আছে না নেই, এই যে বললাম ওপিয়াম, সেখানে চীনের প্রভাব থাকছে কি থাকছে না। আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের একটা কোনো রাজ্যে বারবার অশান্তি হচ্ছে, ভারতবর্ষ এদিকে আবার শান্তির দূত নিজেই, তো সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ভারতের কোনো প্রভাব পড়ছে কি, ভারতের মুখ পুড়ছে না তো। এই পয়েন্টগুলো তোমাদেরকে রাখতে হচ্ছে নানা রকম রেফারেন্স দিয়ে দিয়ে। তাহলে স্যার সমাধানটা কি করে হবে, সমাধানটা স্যার হবে এরকম ভাবেই, মুখ্য বিষয় সমাধান। কি কি সমস্যা স্যার রয়েছে, এসটি স্ট্যাটাস নিয়ে সমস্যা, এমপ্লয়মেন্ট নিয়ে সমস্যা, ডেভেলপমেন্ট নিয়ে সমস্যা। যদি সরকার এর ওপর কাজ করে, যদি বিশেষ রিলিফ প্যাকেজ করে দেয়, সমস্যা সমাধান হবে কি হবে না স্যার, হবে। শান্তি কমিটি গঠন করতে হবে, শুধুমাত্র মিলিটারি দিয়ে চাপিয়ে দিলে মানে থামিয়ে দিলে হবে না, শান্তি বার্তা দিতে হবে যে ভাই তোমরা শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, ওয়ে আউট এসে যাবে। নাগরিক সমাজ যারা পড়াশোনা করে এগিয়ে রয়েছে, সিভিক সোসাইটিকে এগিয়ে আসতে হবে, শান্তির বার্তা দিতে হবে নানা রকম অ্যাক্টিভিটি করে, এবং সেটা সংগঠন করে করে বার্তা দিতে হবে। এবং সরকারে আস্থা ফেরাবার জন্য সরকারি দিক থেকে নানা রকম কর্মসূচি হওয়ার দরকার আছে। যুব সম্প্রদায় তারা যদি কর্মবিমুখ না হয়ে কর্মমুখী হয়, যদি কর্মসংস্কৃতি তৈরি করা যায়, তাহলে ঝুট ঝামেলা কিন্তু কম হবে, ঠিক আছে। এছাড়াও আন্তর্জাতিক নিরাপত্তা, এই যে বলা হচ্ছে অনুপ্রবেশকারী চলে আসছে, তো সেখানে যদি আন্তর্জাতিক সীমানা যদি ঠিকঠাক করে নিরাপত্তা ব্যবস্থা করা যায়, তাহলে নিশ্চয়ই সেখানে অনুপ্রবেশকারীগুলো অতটাও প্রভাব ফেলতে পারবে না। তো এইটা নিয়ে তোমাদের কিন্তু হলো মণিপুরের সংঘাতের মেইন গল্প। তো যারা যারা এইটাকে ডেসক্রিপ্ট পেপারে লিখবে, তোমাদের দু তিনটে আমি পয়েন্ট বললাম, দু তিনটে পয়েন্টের ওপর তোমাকে লিখতে বললাম, একটা কিওয়ার্ড দিলাম স্যার, একটা কিওয়ার্ড দিলাম, সেটা হচ্ছে রাইট আ নোট, একটা কিওয়ার্ড, অথবা তোমাকে বলতে পারে ডিসকাস অন মণিপুর এথনিক কনফ্লিক্ট, অথবা তোমাকে বলতে পারে অ্যানালিসিস, অথবা তোমায় বলতে পারে ক্রিটিক্যালি কমেন্ট, অথবা তোমায় বলতে পারে অনলি কমেন্ট। এই যে চারটে পাঁচটা তোমাকে আমি কিওয়ার্ড দিলাম, প্রত্যেককে বলবো এই ছাঁচ তৈরি করার ভিডিও, প্রথম ভিডিও আমি দিয়ে রেখে দিয়েছি, আর্ট অফ অ্যান্সার রাইটিং, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। এবং পুরো গল্পটা বলে দিয়েছি আমি, এই নোট তোমাদের দিয়ে দেবো। এইবার তথ্যগুলোকে এই যে পয়েন্টে পয়েন্টে সাজানো হলো, সেখানে জাস্ট ইনপুট করে দিয়ে সুন্দর করে ফ্রেম আপ করে দিতে হবে, করে লিখে ফেলো স্যার, করে তোমরা যে গ্রুপে রয়েছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে পাঠিয়ে দাও, ঠিক আছে। তো আমরা এরম করে করে ডেসক্রিপটিভ জিকের সমস্ত তথ্যগুলোকে আমরা অ্যানালিসিস করব, পার্টিকুলার এই ডেসক্রিপটিভ মেন্সের জন্য, ডাব্লিউবিপিএসসির মিসলিনিয়াসের মেন্সের জন্য, ঠিক আছে। আজকে আমরা এই অবধি রাখলাম। তোমাদের টপিকটা পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা, লেখার ধরন কোন জায়গায় কি করতে হবে সেটা ক্লিয়ার হচ্ছে কিনা, সেটা তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর সঙ্গে থেকো, ভালো থেকো, এবং যারা এখনও পৌঁছাতে পারেনি তোমাদের যারা বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করে দিও পারলে, ঠিক আছে। পরের দিন পরের টপিকে দেখা হচ্ছে, আজকে এই অবধি। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।